সকালে প্রিন্সিপালের কেবিনের বাইরে পায়চারি করছে পালক আর পূর্ণ। ভিতরে কি চলছে সেটা নিয়ে টেনশন করছে ওরা। প্রিন্সিপাল স্যার, মেঘা, রায়ান, ঈশান, রোদ সবাই কেবিনে, আর সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবুজ। প্রিন্সিপালের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছেন উনি। প্রিন্সিপাল, তুমি কি করেছ তার কোনো আন্দাজ আছে তোমার? রেগে টেবিলে হাত দিয়ে বাড়ি দিয়ে প্রিন্সিপালের ধমকে কেঁপে উঠে সবুজ। ভয় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওর। সবুজ স্যার, আমি কিছু করিনি সত্যি। ভয় ভয় প্রিন্সিপাল আর একটা মিথ্যা কথা মুখ থেকে বের করলে ভালো হবে না বলে দিলাম। সব প্রমাণ সামনে আছে আমার। কেন করেছ এমন তুমি? হ্যাঁ। সবুজ কিছুতেই ওর মুখ খুলছে না। ওকে চুপ থাকতে দেখে রোদ বলতে শুরু করে। রোদ সেদিন ও পালকের উপর বল ফেলেছিল। পালক ব্যথা পেয়েছিল সে বল দিয়ে, তারপর আমরা একটা ম্যাচ করেছিলাম আর সেটা ঈশান জিতেছিল। আমি দেখেছিলাম সেদিন সবুজের মুখ, অনেক রেগে ছিল ওঠ। হয়তো সেদিনের জন্য ও এমন করেছে। প্রিন্সিপাল, রোদ যা বলছে তা কি সত্য? সবুজ, সরি স্যার। কেঁদে দিয়ে সবুজের কথায় প্রিন্সিপাল বুঝে যায় যে রোদের কথাগুলোই ঠিক। নিজের চেয়ারে বসে পড়েন প্রিন্সিপাল, তারপর একটা পেপারে কিছু লিখতে শুরু করেন। প্রিন্সিপাল, মেঘা। মেঘা, জি স্যার। প্রিন্সিপাল, সবুজের বাবা মাকে ডাকো। মেঘা, জি। ফোন করে সবুজ, স্যার প্লিজ আব্বু আম্মুকে কিছু জানাবেন না। আর কখনো এমন ভুল হবে না স্যার। আকুতি মিনতি করে প্রিন্সিপাল, তোমার জন্য আমি ঈশানের মতো একটা স্টুডেন্টকে সন্দেহ করেছি। তাছাড়া তুমি যে কাজটা করেছ তা সাধারণ কোনো ভুল নয়, এটা একটা অপরাধ। আর আমি আমাদের স্কুলে এমন স্টুডেন্ট চাই না যারা এতটুকু বয়সেই এমন অপরাধে যুক্ত হয়। সবুজের কোনো কথাই শুনল না প্রিন্সিপাল, আর ওর জন্য সাসপেনশন লেটার তৈরি করে ওর হাতে ধরিয়ে দেন। প্রিন্সিপাল, ঈশান। ঈশান, জি স্যার। প্রিন্সিপাল, আইম সরি মাই বয়। আমার উচিত ছিল বিষয়টা ভালো করে যাচাই করার, কিন্তু আমি কথা দিচ্ছি এর পর থেকে আমি আরও সাবধান হব। এমন কোনো ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখব। ঈশান, ইটস ওকে স্যার। সত্যিটা সময় মতো সামনে চলে এসেছে, এতেই আমি খুশি। আপনাকে সরি ফিল করতে হবে না। আর মেঘা ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমার উপর বিশ্বাস করে আমায় হেল্প করার জন্য। মেঘাট, তোমার উপর বিশ্বাস না করার কোনো কারণই নেই আমার কাছে। 4 বছর ধরে তুমি আমার স্টুডেন্ট, তোমাকে অনেক ভালো করে চিনি আমি। আর তোমাকে এর জন্য আমাকে না রোদ, পালক আর পূর্ণকে থ্যাংক ইউ বলা উচিত। ওদের ছাড়া সত্যটা হয়তো কখনো সামনে আসতো না। তুমি অনেক ভাগ্যবান যে ওরা বন্ধু হিসেবে তোমার পাশে আছে। ঈশান, থ্যাংক ইউ রোদ। রোদ, থ্যাংক বলার প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব ছিল ক্লাসমেট হিসেবে। রায়ান, তোমরা দুজন এখন ক্লাসে যাও, বাকিটা আমরা দেখে নিব। রোদ, বাই স্যার। ঈশান, বাই স্যার। ওরা দুজন বেরিয়ে যায় কেবিন থেকে। ওদের বের হতে দেখেই পালক আর পূর্ণ দ্রুত সামনে গিয়ে দাঁড়ায় ওদের। পালক, সব ঠিক হয়েছে তো? চিন্তিত হয়ে ঈশান হুম হেসে মাথা নাড়িয়ে পালক, ইয়েস। পূর্ণ, মিশন ঈশান বাঁচাও সাকসেসফুল। পালক আর পূর্ণ হাই ফাইভ দিল, তারপর পালক আর পূর্ণ মিলে ঈশানের গলা জড়িয়ে ধরল, সাথে ঈশানও জড়িয়ে ধরল ওদের। পালক, বলেছিলাম না আমি সব ঠিক করে দিব। দেখলে সব ঠিক করে দিয়েছি। পূর্ণ, তুমি একা না, সাথে আমিও ছিলাম। পালক, হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন মিলে। পূর্ণ, হুম। ঈশান, থ্যাংক ইউ দুজনকেই। হেসে রোদ ওদের বন্ধুত্ব দেখে খুশি হল, কিন্তু ওর মন এখন খারাপ, কারণ ও নিজেই নিজের বন্ধুত্ব রাখতে পারেনি। রোদ চলে যেতে নিলেই পালক ওকে আটকায়। পালক, রোদ
রোদ হুম। পালক থ্যাংক ইউ। তোমার হেল্প ছাড়া হয়তো এত তাড়াতাড়ি আমরা সত্যটা বের করতে পারতাম না। রোদ ইটস ওকে। ঈশান কিন্তু তুমি সেদিন কেন বলেছিলে যে বলটা তুমি মেরেছ? আমি বুঝতে পারছি না, বলটা যদি সবুজ মারে তাহলে তুমি ওর দোষ কেন নিজের ঘাড়ে নিলে? রোদ কারণ ও আমার বন্ধু। আমি সেদিন বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য নিজের উপর দোষটা নিয়েছিলাম, কারণ যদি স্যার জানতে পারত যে সবুজ ভুলটা করেছে তাহলে বিষয়টা হয়তো এত সহজভাবে শেষ হতো না। তুমি অবশ্যই বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি। পূর্ণ এমন যদি হয় তাহলে আজকে কেন ওর হেল্প করলে না? রোদ কারণ এবারের ভুলটা ক্ষমার অযোগ্য। দীর্ঘ শ্বাস ফেলে, আচ্ছা দেরি হচ্ছে ক্লাসের জন্য যাও তোমরা, আমিও যাচ্ছি। পালক কেন তুমি ক্লাস করবে না? রোদ না। রোদ আর কিছু না বলে চলে যায়। পালক রোদ অনেক অদ্ভুত তাই না? পূর্ণ আমাদের কি চল ক্লাসে যাই দেরি হয়ে যাচ্ছে। ঈশান হুম চলো। ঈশান পালক আর পূর্ণকে নিয়ে ক্লাসে চলে যায়। এইদিকে রোদ একটা পার্কে এসে বসেছে। ওর মন খারাপ হলেই ও পার্কে এসে একটা নিরিবিলি জায়গায় বসে থাকে। আজও এর ব্যতিক্রম হল না। রুহি আজকে স্কুল যায়নি। ওর বন্ধুদের সাথে পার্কে এসে খেলা করছে ও। কানামাছি খেলছে ওরা। রোদ কিছুটা দূরে একটা বেঞ্চে বসে আশেপাশে সবাইকে দেখছে। হঠাৎ খেলতে খেলতে হোঁচট খেয়ে পড়ে যায় রুহি। রুহি ব্যথা পেয়ে কেঁদে দেয় পা ধরে। ওর সাথের পিচ্চিগুলো রুহিকে পড়ে যেতে দেখে হাসাহাসি করছে, এতে আরও জোরে কান্না করছে ও। রোদ খেয়াল করে যে একটা পিচ্চি পড়ে গিয়ে কান্না করছে আর বাকিরা ওকে দেখে হাসছে। রোদ দ্রুত উঠে রুহির সামনে যায় আর ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রোদ কি হয়েছে তোমার? ব্যথা পেয়েছ? রুহি পায়ে ব্যথা পেয়েছি। ফোপাতে ফোপাতে। রোদ খেয়াল করল যে রুহির পা ছিলে গেছে একটু। বাকিদের হাসাহাসি সহ্য করতে পারল না রোদ, তাই জোরে ধমক দিয়ে বসে ও সবাইকে। রোদ শাট আপ। আর একটা হাসির শব্দ পেলে সবগুলোর কানের নিচে দিব। রোদের ধমকে সব কটা চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি চলে যায় ওখান থেকে। রোদ রুহিকে তুলে বেঞ্চে নিয়ে বসায়, তারপর বলে, রোদ তুমি বসো, আমি 2 মিনিটে আসছি। রোদ দৌড়ে গিয়ে দোকান থেকে ব্যান্ডেড নিয়ে আবার দৌড়ে আসে। রুহির পায়ে আলতো করে সাবধানে ব্যান্ডেড লাগিয়ে দেয় ও। রোদ ব্যথা করছে? রুহি হুম। রোদ একটু পরেই সেরে যাবে, ডোন্ট ওয়ারি। রোদ উঠে রুহির পাশে বসে তারপর ওর পকেট থেকে রুমাল বের করে সুন্দর করে রুহির চোখ মুছে দেয়। রোদ তোমার নাম কি? রুহি। রুহি ঠোঁট ফুলিয়ে। রোদ বাহ, খুব সুন্দর নাম তো। তোমার নামটাও একদম তোমার মতো কিউট। রুহি সত্যি? রোদ অবভিয়াসলি। আমি কখনো মিথ্যা বলি না। কিন্তু এভাবে কান্না করে চোখ ফুলালে তোমাকে একদম ভালো লাগে না। রোদের কথা শুনে রুহি কান্না থামিয়ে স্মাইল করল। রোদ এই তো, এখন এই স্মাইলে তোমাকে আরো বেশি কিউট লাগছে। পাশ দিয়ে একটা হাওয়াই মিঠাইওয়ালা যাচ্ছিল। রোদ তার থেকে একটা হাওয়াই মিঠাই নিয়ে রুহিকে দেয়। রুহি থ্যাংক ইউ। তুমি অনেক ভালো, একদম আমার ভাইয়ার মতো। রোদ আচ্ছা রুহি, ওরা কি তোমার ফ্রেন্ড ছিল? রুহি হুম। মন খারাপ করে, কিন্তু এখন থেকে ওরা আমার ফ্রেন্ড না, ওরা অনেক পচা। রোদ গুড গার্ল। এমন মানুষদের সাথে ফ্রেন্ডশিপ না রাখাই ভালো যারা তোমাকে বিপদে দেখে হেল্প না করে হাসাহাসি করে। রুহি ওর হাওয়াই মিঠাই খেতে ব্যস্ত। রোদ রুহিকে মুগ্ধ হয়ে দেখছে। আসলেই রুহি অনেক মিষ্টি। রাগ, জেদ, হিংসা এসব কিছুই রুহির মধ্যে নেই, অনেক সহজেই সবার সাথে মিশে যায় ও নিজের এই মিষ্টি ব্যবহারের জন্য। রুহির সাথে অনেকক্ষণ সময় কাটায় রোদ। ওর সাথে গল্প করে, কানামাছি খেলে, তারপর সময় হতেই ওকে বাসায় পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে যায়।
রুহির কারণে ওর মন খারাপ এখন ভালো হয়ে গেছে। বিকেলে মেঘা পড়াতে এসেছে পালককে, কিন্তু পালকের আসার খবর নেই। কিছু সময়ের মধ্যেই পালক রুমে হাজির হয় হাতে ট্রে করে। ট্রেতে কাপকেক সাজানো আর সবগুলোতে থ্যাংক ইউ লিখা। মেঘা অবাক হয় পালকের কাজে। পালক ট্রেটা মেঘার সামনে রাখল, তারপর ওর পাশে বসে পড়ল। মেঘা, এসব কি পালক? পালক, থ্যাংক ইউ ট্রিট আপনার জন্য। আমার কাপকেক অনেক পছন্দ, তাই মামা আমার জন্য প্রতিদিন নিয়ে আসে এগুলো। আপনি খেয়ে দেখেন, অনেক টেস্টি। মেঘা, তোমার মামা তোমাকে অনেক ভালোবাসে তাই না? পালক, হুম। আর আমিও আমার মামাকে অনেক ভালোবাসি। মেঘা, জানি। কিন্তু এগুলো তো তোমার জন্য এনেছে, তাহলে তুমি আমার সাথে শেয়ার করছো কেন? পালক, কারণ আমি জানি আপনিও মামাকে অনেক ভালোবাসেন। এজন্যই তো আপনি পচা টিচারের থেকে ভালো টিচার হয়ে গেছেন, তাই না? পালকের কথায় হেসে দেয় মেঘা, তারপর বলে, মেঘা, আমি আগে পচা টিচার ছিলাম? পালক, একটু। কিন্তু এখন অনেক 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 ভালো টিচার হয়ে গেছেন। মেঘা, ও এজন্য আমার সাথে শেয়ার করছো এইগুলো? পালক, হুম। হেসে, পরীক্ষা শেষ হয়েছে আজ 4 মাস। যদিও শেষের পরীক্ষা অতটা ভালো করে দিতে পারেনি ঈশানটাও, পুরো কলেজে সেকেন্ড হয়েছে ও, আর এবার প্রথম হয়েছে রোদ। প্রথম বা সেকেন্ড হওয়া নিয়ে না ঈশানের মাথা ব্যথা আছে আর না রোদের। ওদের দুজনের সম্পর্ক আগের থেকে ভালোই উন্নত হয়েছে। রোদ এখন রেগুলার ক্লাস করে, কারণ এটা ফাইনাল ইয়ার, তাই ও পড়ায় অনেক ফোকাস করছে। রেগুলার কলেজে আসায় ঈশান, পালক আর পূর্ণর সাথে ওর ভালো সম্পর্ক গড়ে উঠেছে। পালক আর পূর্ণের রেজাল্টও ভালো হয়েছে। কিন্তু পড়ার প্রতি ওদের আগ্রহ আগের মতোই রয়ে গেছে। দুটোকেই এক প্রকার জোর করে পড়তে বসায় ঈশান। নিজের পড়ার চাপ তার উপর পালক আর পূর্ণকেও গাইড করতে হয় ওর। মাঝে মধ্যে পালক আর পূর্ণর উপর বেশি রেগে গেলে ওদের মাথায় বই দিয়ে 2-4টা বাড়ি মেরে বসে ঈশান। বাড়ি খাওয়ার পর কিছুক্ষণ মুখ ফুলিয়ে রাখে পালক, কিন্তু ঈশানের উপর ওর রাগ বেশিক্ষণ টিকতে পারে না। ঈশান ঠিকই ওকে মানিয়ে নেয়। আর রোদ, ও তো পড়তে আসতেই চায় না। ঈশান বাসায় গিয়ে ওকে জোর করে নিয়ে আসে, তারপর দরজা বন্ধ করে দুটোকে নিয়ে পড়তে বসে। কিছুদিন আগের ঘটনা, পূর্ণ গেম স্টোরে গেম খেলছিল। ঈশান ওকে ওখানে দেখেই কান ধরে স্টোর থেকে বের করে আনে। তার উপর স্টোরের মালিককে বলে দেয় যেন পূর্ণকে আর ভিতরে ঢুকতে না দেয়। সেই মুহূর্তে পূর্ণের মাথায় শুধু একটা আফসোস ঘুরপাক খাচ্ছিল, কেন যে ঈশানের সাথে বন্ধুত্ব করতে গেল। কিন্তু পরক্ষণে নিজের মনকে একটা কথা বলে সান্ত্বনা দেয় ও যে, একজন টপার আর একজন ব্যাকবেঞ্চারের বন্ধুত্ব হয়তো এমনি হয়, এখন বন্ধুত্ব যখন করেই ফেলেছে আফসোস করে লাভ নেই। এখন আজকে শুক্রবার, কলেজ বন্ধ। পালক পূর্ণকে সাথে নিয়ে মার্কেটে এসেছে ঈশানের জন্য গিফট কিনতে। আগামীকাল ঈশানের জন্মদিন, ওকে সারপ্রাইজ দিতে চায় ওরা দুজন। পূর্ণ, পালক। পালক, হুম বল। পূর্ণ, ঈশানের জন্য একটা পারফেক্ট বার্থডে গিফট চয়েজ করেছি আমি। পালক, কি গিফট? পূর্ণ, লাঠি। পালক, কি? অবাক হয়ে, লাঠি গিফট করবি? পূর্ণ, তা নয়তো কি? ও যেভাবে আমার পেছনে পড়েছে পড়া নিয়ে, আজ অবধি আমার আম্মুও আমাকে এতটা শাসনে রাখেনি। যেভাবে বই দিয়ে মাথায় মারে, আমার তো মনে হয় কবে যেন আমার মাথার সব স্ক্রু ঢিলা হয়ে পড়ে যায়। পালক, কথাটা ঠিক বললি। আমার তো মাঝে মধ্যে মাথা ঘুরিয়ে যায়। দেখা যাবে মাথায় বাড়ি খেয়ে আমি পাগলই হয়ে গেছি। আমি পাগল হলে আমাকে বিয়ে করবে কে, সে চিন্তা নেই ওর। পূর্ণ, তাহলে কি লাঠি কনফার্ম? পালক, ওটা এক্সট্রা গিফট হিসেবে রাখব। এখন অন্য কিছু খুঁজি চল। পূর্ণ, ওকে। দুজনে দোকান ঘুরে ঘুরে গিফট খুঁজতে শুরু করে ঈশানের জন্য। ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়ে দাঁড়ায় পালক। একটা স্টেথোস্কোপ ঝুলানো দোকানে।
ঈশান একজন ডাক্তার হতে চাই ওর জন্য একটা স্টেথোস্কোপের গুরুত্ব অনেক। গিফট হিসেবে এটাই বেস্ট মনে হচ্ছে পালকের কাছে। পালক পেয়ে গেছি গিফট। পূর্ণ কোনোটা? পালক উইয়ে ওটা। ঈশান ভাইয়ার জন্য একদম পারফেক্ট। ইশারা দিয়ে দেখিয়ে পালক দৌড়ে দোকানের ভিতরে চলে গেল, তারপর স্টেথোস্কোপটা কিনল। পূর্ণ আমি কি দিতাম ওকে? কনফিউজড হয়ে পূর্ণ অনেক ভেবে ঈশানের জন্য স্পোর্ট শুজ কিনল। পালক আর পূর্ণ কেনাকাটা শেষ করেই মার্কেট থেকে বেরিয়ে আসে। ওরা দুজন আইসক্রিম খেতে খেতে হাঁটছে। হাঁটার মধ্যেই হঠাৎ একজনের ধাক্কা লেগে যায় পালকের, আর ওর হাতের আইসক্রিম ছিটকে একটা মহিলার উপর পড়ে। আচমকা ঘটনাটা ঘটে যাওয়ায় কিছু বুঝতে পারল না ও আর না মহিলাটি। পালক সরি আন্টি, আমি ইচ্ছে করেনি। মহিলাটি রেগে পালকের সামনে এসে দাঁড়ায়, তারপর কর্কশভাবে বলতে শুরু করে, চোখ নেই তোমার? দেখে চলতে পারল না? আমার কত দাবি পোশাকটা নষ্ট করে দিল তুমি, তার কোনো আন্দাজ আছে? পূর্ণ আন্টি আপনি এমনভাবে কথা বলছেন কেন? ও ইচ্ছে করে তো আর করেনি, ধাক্কা লেগে হয়ে গেছে। পালক হ্যাঁ, আমি ইচ্ছে করিনি। পালকের কথার মাঝেই ওকে আটকিয়ে দেন মহিলাটি, তারপর নিজে বলতে শুরু করে, ইচ্ছে করে হোক কিবা অনিচ্ছাকৃতভাবে ভুল তো করেছই, তার উপর আবার তর্ক করছোট। ঠিকমতো সরি বলতেও শিখায়নি তোমার বাবা মা তোমাদের। এবার আর পালকের সহ্য হল না। এতবার সরি বলার পরেও মহিলাটি ওর উপর চিল্লিয়েই যাচ্ছে। কতটা বদমেজাজি হলে মানুষ এত সামান্য একটা কথাকে এতটা টেনে লম্বা করতে পারে ভেবে পাচ্ছে না ও। পালক আচ্ছা ঠিক আছে, আমার সরি বলা আপনার পছন্দ হয়নি তাই তো? তাহলে আপনিই আমাকে শিখিয়ে দিন কিভাবে সরি বলতে হয়। এটা কেমন ধরনের কথা? আমি কেন তোমাকে শেখাতে যাব? পালক আপনিই তো বললেন আমার আব্বু আম্মু আমাকে সরি বলা শেখায়নি, তো আপনিই শিখিয়ে দিন। তুমি আস্ত একটা অসভ্য মেয়ে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তার কোনো জ্ঞান নেই তোমার। পালক জি হ্যাঁ, আমার কোনো জ্ঞান নেই। তাহলে আপনি এক কাজ করেন, আপনার জ্ঞানের ভাণ্ডার থেকে কিছুটা জ্ঞান আমাকে দিয়ে দিন, এতেই হবে। পালকের কথার সাথে মহিলাটি পেরে উঠতে পারছে না। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে পালককে বলেন উনি, তোমার ভাগ্য ভালো যে আমি তোমার মা না। না হলে এমন শিক্ষা দিতাম তোমায় যে কখনো বড়দের কথার উপর কথা বলার সাহস করতে না। পালক আসলেই আমার ভাগ্য অনেক ভালো যে আপনি আমার আম্মু না। কারণ আমার আম্মু দুনিয়ার বেস্ট আম্মু, আর যদি আপনি আমার আম্মু হতেন তাহলে আমার আব্বু আপনাকে তৎক্ষণাৎ পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দিতেন। এই ক্ষেত্রে আপনার ভাগ্যটাও অনেক ভালো। পালকের তর্কের কাছে হার মেনে মহিলাটি রেগে ওখান থেকে চলে যায়। পালক এই আন্টিটা একদম টিভির ভিলেন আন্টিদের মতো। শুধু শুধু কতগুলো কথা শুনাল, কিন্তু পালকও কারো চেয়ে কম না, আমিও শুনিয়ে দিয়েছি। পূর্ণ একদম ঠিক করেছিস। আল্লাহ জানে কার আম্মু হবেন, কিন্তু যার আম্মুই হন না তার ভাগ্য আসলেই অনেক খারাপ। পালক আমাদের কি আর যেন এই দজ্জাল আন্টির সাথে দেখা না হয়। পূর্ণ চল বাসায় যাই, দেরি হলে ঈশানী চলে আসবে। পালক আর পূর্ণ বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাসায় যাওয়ার আগে ওরা ক্যাফেতে যায় পেস্ট্রি কেনার জন্য। বিকেলে পালক আর পূর্ণ বাসায় ফিরতেই দেখে ড্রয়িং রুমে কেউ বসে আছে, আর ওর বাবা মা ওনার সাথে কথা বলছে। পালক কে এসেছে? পালক বাসায় ঢুকতেই দেখে সকালে যে মহিলার সাথে দেখা হয়েছিল সে মহিলাটি বসে আছে। ওরা দুজনই অবাক হয় তাকে এখানে দেখে। পালক এই দজ্জাল আন্টি আমার বাসায় কেন এসেছে? পূর্ণ হয়তো আমাদের নামে নালিশ করতে এসেছেন। এখন কি হবে পালক? পালক তুই ভয় পাচ্ছিস কেন গাধা? আমরা কি কোনো অপরাধ করেছি যে ভয় পাব? আমার আম্মু বলে যারা অপরাধ করে শুধু তাদেরই ভয় পাওয়া উচিত।
চল দেখা যাবে যা হবে। পূর্ণ হুম। পালকের পিছনে হেঁটে। পালক ভিতরে যেতেই নৌসিন উঠে ওর সামনে যায়, তারপর বলে, নৌসিন, এই যে এটা আমার মেয়ে পালক। আর ও হচ্ছে পূর্ণ, ঈশান আর পালকের বন্ধু, এক ক্লাসেই পড়ে ওরা। পরিচিত করে দিয়ে, আর ইনি হচ্ছেন ঈশানের আম্মু রুনা। ঈশানের সাথে দেখা করতে এসেছেন। পালক ঈশান ভাইয়ার আম্মু? অবাক হয়ে ওদের দেখে রুনা দাঁড়িয়ে যান, তারপর মুখটা শক্ত করে বলেন, রুনা, এটা আপনার মেয়ে? নৌসিন, হ্যাঁ। রুনা, ক্ষমা করবেন, কিন্তু আপনার মেয়েকে হয়তো ঠিকমতো ব্যবহার শিখাতে পারেননি আপনি। এজন্যই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। নৌসিন, কেন, কি করেছে আমার পালক? রুনা, এই আমার ড্রেসটা নোংরা করে দিয়েছে, তার উপর আবার তর্ক করছিল। পালক, না আম্মু, আমি ইচ্ছে করে করেনি, ধাক্কা লেগে হয়েছে। কিন্তু আমি সাথে সাথে সরি বলেছিলাম আন্টিকে, তবুও উনি আমাকে বকেছেন। রুনা, আমি কিভাবে বিশ্বাস করব তুমি ইচ্ছে করে করনি, আর ভুল তোমার ছিল না? পালক, আমি সত্যি ইচ্ছে করে করিনি। নৌসিন, ও যখন বলছে ও ইচ্ছে করে করেনি, তাহলে ভুলটা ওর না। তাছাড়া ভিড়ের মধ্যে এমনটা মাঝে মধ্যে হয়েই থাকে। রুনা, আচ্ছা, তাহলে ভুলটা ওর না তো কি আমার? নৌসিন, সবসময় ভুল বাচ্চাদের হবে এমন কোথাও লেখা নেই। মাঝে মধ্যে ভুল বড়রাও করে। আর পালক তো সরি বলেছেই, তাই বিষয়টা এখানেই শেষ করে দিন। এই নিন আপনি জুস খান, মাথা ঠান্ডা হবে। নৌসিন রুনাকে কোনো সুযোগ দিলেন না। উনি জানেন পালক যেচে কারো সাথে বেয়াদবি করবে না। তাই রুনাকে চুপ করিয়ে দিন উনি। নৌসিনের কথা শুনে রুনা রেগে বসে পড়ে, তারপর মনে মনে বলে, রুনা মেয়েকে শাসন না করে আরও আশকারা দিয়ে দেয়। এজন্যই তো মেয়ে এত বেয়াদব হয়েছে। পূর্ণ আন্টি, ঈশান কোথায়? নৌসিন, উপরে ওর রুমে। পালক, আমরা উপরে যাই, ঈশান ভাইয়ার জন্য পেস্ট্রি এনেছি, ওকে দিব। নৌসিন, আচ্ছা ঠিক আছে। ওরা যেতে নিলেই রুনা ওদের বাধা দিয়ে বলে, রুনা, গিয়ে লাভ নেই। ঈশান দরজা বন্ধ করে বসে আছে। আমার জন্যেই খুলেনি, তোমার জন্য কি খুলবে? রুনার কথায় পালক হেসে ওকে উত্তর দেয়, পালক, ঈশান ভাইয়ার দরজা আপনার জন্য বন্ধ, আমার জন্য না। আমার কণ্ঠ শুনেই দরজা খুলে দিবে। পালকের কথায় অপমান বোধ করে রুনা। মনে হচ্ছে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হয়ে গেছেন উনি। পালক আর পূর্ণ উপরে চলে গেল। সিঁড়ির কাছে আসতেই পূর্ণ হাসতে শুরু করে। মনে হচ্ছে এতক্ষণ অনেক কষ্টে হাসিটা চাপিয়ে রেখেছিল ও। পালক, হাসছিস কেন? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। পূর্ণ তোর জবাবগুলো শুনে উনার মুখে তালা লেগে গেছে। মুখটা দেখার মতো ছিল, পুরো বাংলার 5 হয়ে গেছে। পালক, উনি যেমন প্রশ্ন করেছেন আমি তেমনটাই উত্তর দিয়েছে। এটাকে বলে টিট ফর ট্যাট। পূর্ণ, আচ্ছা, তোর কি মনে হয় উনি কি ঈশানকে নিজের সাথে নিয়ে যেতে এসেছেন? পালক, অসম্ভব। ঈশান ভাইয়া কখনো রাজি হবে না। দেখতেই পারছিস দরজা বন্ধ করে রেখেছে, কথাও বলতে চায় না ও এই দজ্জাল আন্টির সাথে। ওরা দুজন কথা বলতে বলতে উপরে চলে আসে। উপরে আসতেই দেখে একটা 10-11 বছরের পিচ্চি মেয়ে দরজার সামনের করিডোরে দাঁড়িয়ে দেয়ালে আঁকছে। মেয়েটাকে প্রথমবার দেখছে ওরা। চুলগুলো বাদামি রঙের, সামনে বব করে কাটা, পালকের মতো। গোলাপি রঙের টপস আর জিন্স পরেছে, আর গায়ের রং একদম গোলাপি সাদা। উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পুরো বিদেশি পিচ্চিদের মতো। পালক আর পূর্ণকে দেখে মেয়েটি আঁকা বন্ধ করে দেয়, তারপর ওদের বলে, তোমরা কারা? এখানে কেন এসেছ? পালক, আমার বাড়ি, আমাকেই জিজ্ঞেস করে আমি কেন এসেছি। মনে মনে, তুমি কে? আমি আগে প্রশ্ন করেছি, তাই আগে আমার উত্তর দাও। মেয়েটির কথা শুনে পূর্ণ ফিক করে হেসে দেয়, তারপর বলে,
পূর্ণ একদম তোর কার্বন কপি। পালক পূর্ণের কথায় নাক ফুলিয়ে মেয়েটিকে বলে, পালক আমি পালক। এই বাড়িটা আমার। এখন বলো তুমি কে? পালকের কথা শুনে মেয়েটি বলে, আমি ঈশান ভাইয়ার বোন। পালক বোন? অবাক হয়ে, পূর্ণ নাম কি তোমার? আরশি পিচ্চিটি বলল, পূর্ণ আমি হচ্ছি তোমার ঈশান ভাইয়ার বন্ধু, আমার নাম পূর্ণ। হাই হাত বাড়িয়ে আরশি পূর্ণ উচ্চারণ করার চেষ্টা করে। পূর্ণ পূর্ণ না পূর্ণ। আরশি দুটো তো একই শোনা যায়। আরশির কথায় পালক হেসে দেয়। পূর্ণ ওর দিকে অসহায়ভাবে তাকাতেই ও বলে, পালক ঠিকই তো বলেছে ও। পূর্ণ আর পূর্ণ একই তো শোনা যায়, এখানে পার্থক্য কোথায়? হেসে, পূর্ণ অবশ্যই পার্থক্য আছে। পূর্ণ বলো পূর্ণ। আরশি পূর্ণ। ওদের কাণ্ড দেখে পালক হেসে গড়াগড়ি খাচ্ছে। মনে হচ্ছে আজকে পূর্ণ আরশিকে ওর নামের উচ্চারণ ঠিকভাবে করিয়েই ছাড়বে। আরশির উচ্চারণ ঠিক করতে করতে হাঁপিয়ে গেছে পূর্ণ। কিন্তু তাও পূর্ণ থেকে পূর্ণর পার্থক্যটা গুছাতে পারছে না আরশি। অসহায় হয়ে হাল ছেড়ে দেয় পূর্ণ। পূর্ণ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে শিখে যাবে পূর্ণ আর পূর্ণর পার্থক্য। এখন আমরা ভিতরে যাই চলো। আরশি যাব কিভাবে, দরজা তো বন্ধ। ঠোঁট ফুলিয়ে পালক গিয়ে দরজার বেল বাজিয়ে ঈশানকে ডাক দেয়। কয়েক মিনিটেই দরজা খুলে দেয় ঈশান। পালক আর পূর্ণকে দেখে কপাল কুঁচকে তাকায় ঈশান, তারপর হাতের ঘড়ি দেখিয়ে বলে, ঈশান এত দেরি? কোথায় ছিলে দুজন? পালক ক্যাফেতে গিয়েছিলাম পেস্ট্রি আনতে। পূর্ণ এয়ে প্যাকেট দেখিয়ে। পূর্ণর পেছনে আরশি দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। আজ প্রথমবার ঈশানকে সামনাসামনি দেখছে ও। এত বছর শুধু ছবিতেই ঈশানের ছোটবেলার ছবি দেখে এসেছিল ও, কিন্তু আজ সামনাসামনি দেখতে পাচ্ছে নিজের ভাইকে। পূর্ণর পেছনে দাঁড়িয়ে থাকা আরশিকে দেখে কিছুটা অবাক হয় ঈশান। ও চিনতে পারেনি মেয়েটি কে আর এখানেই বা কী করছে। ঈশান ওকে? আরশিকে দেখিয়ে, পালক তুমি চেনো না ওকে? অবাক হয়ে পূর্ণ সিরিয়াসলি, ঈশান সত্যি আমি জানি না। পালক আর পূর্ণ একবার ঈশানের দিকে তাকায়, আরেকবার আরশির দিকে। ওরা কিছু বলবে তার আগেই পেছনে থেকে রুনা বলে উঠেন, রুনা ও তোমার বোন হয় ঈশান, ছোট বোন। সিঁড়ি বেয়ে উপরে উঠে রুনার কথায় ঈশান অবাক চোখে তাকায় আরশির দিকে, আর আরশি ঠোঁটে হাসি টেনে ঈশানকে বলে, আরশি আমি আরশি ঈশান ভাইয়া। ঈশান বুঝতে পারছে না এই মুহূর্তে ওর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। একদিকে আরশি, অন্যদিকে রুনা। ওর মাথা কাজ করছে, কি বলবে কাকে বলবে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছাদে ঈশান আর আরশি বসে আছে। আরশির সাথে মন খুলে কথা বলছে ঈশান। ওদের পছন্দ অপছন্দ, স্কুলের গল্প, ছোটবেলার গল্প সব বলছে ওরা। কিছুটা দূরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পালক, আর ওর পাশেই পূর্ণ। ঈশান আর আরশিকে দেখছে পালক। কখন থেকে ঈশান শুধু আরশির সাথেই কথা বলছে, পালক আছে কিনা খেয়ালই নেই ওর, তাই রাগ লাগছে পালকের। পূর্ণ হিংসা হচ্ছে? মজা করে? পালক একদম না। ঝাড়ি দিয়ে, পূর্ণ আমার জন্য তো ভালোই হলো, আজকে পড়া থেকে ছুটি। বিড়বিড় করে পালক, ঈশান ভাইয়ার ছোট বোনও আছে, আমি জানতাম না। পূর্ণ ঈশানের রিয়েকশন দেখে আমার তো মনে হচ্ছে ও নিজেও জানত না ওর যে কোনো বোন আছে। পালক, তার মানে কি আরশি ঈশান ভাইয়ার পূর্ণ স্টেপ সিস্টার? কনফিউজড হয়ে পালক আর পূর্ণ একে অপরের দিকে কনফিউজড হয়ে তাকায়, তখনই রুনা ছাদে আসেন। রুনা, ঈশান আমার তোমার সাথে কিছু কথা আছে।
রুনাকে দেখেই ঈশানের মুখের রং বদলে যায়, উঠে দাঁড়ায় ও তারপর বলে, ঈশান, আপনার সাথে আমার কথা বলার কিছুই নেই। রুনা, তোমার যত রাগ, যত অভিযোগ সব মানতে রাজি আমি, কিন্তু একবার আমার কথাগুলো শুনো। কথা দিচ্ছি শেষ সিদ্ধান্তটা তোমারই হবে। ঈশান কিছু বলল না। রুনা আরশি, পালক আর পূর্ণকে বলে, রুনা, তোমরা একটু নিচে যাও, আমার ঈশানের সাথে একান্ত কিছু কথা বলার আছে। পালক অনিচ্ছা সত্ত্বেও হনহন করে নিচে চলে গেল। যেতে যেতে কিছু বিড়বিড় করছিল ও। পূর্ণ আর আরশিও চলে যায় নিচে। ওরা চলে যেতেই রুনা ঈশানের সামনে এসে দাঁড়ায়, তারপর বলতে শুরু করে, রুনা, অনেক ছোট ছিলে যখন তোমাকে শেষবারের মতো দেখেছিলাম, আর এখন কত বড় হয়ে গেছ। আমি। ঈশান সোজা মেইন পয়েন্টে আসেন, আপনি এত বছর কেন ফিরে এসেছেন? আমার জন্য তো আসেননি, আমি জানি, তাহলে কারণটা কি? রুনা, কি বলছো ঈশান? অবশ্যই আমি তোমার জন্য এসেছি। তোমাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছি। তুমি আমার ছেলে, তাই নিজের ছেলেকে নিজের সাথে রাখতে চাই আমি। ঈশান, এত বছর পর আপনার মনে পড়েছে যে আমি আপনার ছেলে? আর আপনাকে কে বলেছে আমি আপনার সাথে যাব? আমি এখানে অনেক ভালো আছি আপনাকে ছাড়া। রুনা, কিন্তু আমি ভালো নেই ঈশান। আমার তোমাকে প্রয়োজন, আরশির তোমাকে প্রয়োজন। ও বোন হয় তোমার। তুমি তো সব সময় একটা ছোট বোন চাইতে, তাই না? দেখো, তোমার ছোট বোন আছে, আমাদের পরিবার পূর্ণ এখন। ঈশান, পরিবার? পরিবারের কথা আপনার মুখে মানায় না। যখন আমাকে আর বাবাকে ফেলে চলে গিয়েছিলেন তখন পরিবারের কথা মনে ছিল না আপনার? আর হ্যাঁ, আমি ছোট বাচ্চা না যাকে আপনি বোকা বানাতে পারবেন এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলে। আমি শেষবারের মতো বলছি, আপনি আমার কেউ না। আমার পরিবার এখানে। বাবা, পালক, আঙ্কেল, আন্টি, দাদি, এরাই আমার পরিবার। আর এদের সাথেই আমি খুশি আছি। আপনি যত দ্রুত সম্ভব ফিরে যান প্লিজ। কথাগুলো বলেই ঈশান ছাদ থেকে নেমে যায়। রাগে ক্ষোভে ছাদে রাখা ছোট ফুলের টবটা ফেলে দিয়ে ভেঙে ফেলে রুনা। তারপর নিজের রাগ সংবরণ করে নিজে নিজে বলে, রুনা, তোমাকে যেতে হবে ঈশান। আমার সাথে যেতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। এখন শুনি রুনা বেগম কেন এত বছর পর ফিরেছেন। আরশির বাবা অনেক বড় ব্যবসায়ী, অস্ট্রেলিয়াতে বসবাস উনার। ঈশানের মা রুনা উনাকে বিয়ে করে অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যান, আর ওখানেই আরশির জন্ম হয়। আরশির বাবার একজন বড় ভাই আছেন আর তার দুটো ছেলে। এখন রুনা ভয় আছেন, কারণ উনার কোনো ছেলে নেই। যদি আরশির বাবার কিছু হয়ে যায় তাহলে ব্যবসায়ের সব দায়িত্ব আরশির বাবার বড় ভাইয়ের ছেলেদের উপর পড়বে। সম্পত্তির বড় অংশ পাবে তারা। আর আরশি যেহেতু মেয়ে, তার উপর ছোট, ও তো বিজনেস সামলাতে পারবে না। তাই এখন উনি ঈশানকে নিজের সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, যেন যে কোনোভাবে বিজনেসের সব দায়িত্ব ঈশানের কাঁধে ঝুলাতে পারেন, আর উনার সম্পত্তি উনার হাত থেকে না যায়। এখন ঈশানের উপর নির্ভর করে উনার পরিকল্পনা সফল হবে নাকি বিফল। এইদিকে পূর্ণ বাসায় চলে গেছে। পালক আরশিকে নিয়ে ওর রুমে এসেছে। রুমে ঢুকেই সব ঘুরে ঘুরে দেখছে আরশি। আরশি, তোমার রুমটা তো অনেক সুন্দর। পালক, থ্যাংক ইউ। আরশি, কিন্তু আমার রুমের থেকেও বড়, আর আমার রুমে বড় একটা পিয়ানো আছে। পালক, তুমি পারো বাজাতে? আরশি, এখনো ভালো করে পারি না, কিন্তু শিখছি। আরশি দৌড়ে পালকের পড়ার টেবিলের সামনে যায়। টেবিলের উপরেই পালকের ইংরেজি পরীক্ষার খাতা রাখা ছিল। আরশি সেটা তুলে দেখে, রেজাল্ট দেখে নিজের হাসি থামাতে পারে না ও। আরশি, এটা তোমার আনসার শিট? হাসতে হাসতে পালক দ্রুত এসে ওর হাত থেকে নিয়ে নেয় ওটা। পালক, না, আমার না, আমার একটা বান্ধবীর। আরশি, ও তাহলে তোমার বান্ধবীর নামও পালক, তাই না? হেসে
পালক মুখ ফুলিয়ে বসে পড়ল খাটে। আরশি এসে ওর পাশে বসে। আরশি, আমি সবসময় ইংরেজিতে 100 পাই, শুধু ইংরেজি না, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স। পালক হয়েছে। আমিও সব সাবজেক্টে ভালো, শুধু ইংরেজি একটু কাঁচা আমার। আর তুমি তো নিজেই হাফ ইংরেজ, তাই তোমার ইংরেজি ভালো হওয়াটা স্বাভাবিক। আরশি, তা ঠিক, কিন্তু আমার বাংলা অতটা ভালো না। আমরা এক কাজ করতে পারি। পালক, কি কাজ? আরশি, তুমি আপমাকে বাংলা শিখাও, আমি তোমাকে ইংরেজি শিখাবো, সিম্পল। পালক কিছু সময় ভেবে তারপর উত্তর দিল। পালক, ওকে। আরশি, ডিল? হাত বাড়িয়ে দিয়ে। পালক, ডিল। হাত মিলিয়ে। দরজায় দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে আর হাসছে ঈশান। পরের দিন সবাই মিলে ঈশানের জন্মদিন পালন করেছে। পালক ওর আনা গিফটটা ঈশানকে দিয়েছে। ঈশান অনেক খুশি হয়েছে গিফটটা দেখে। পূর্ণ ভেবেই পায়নি কি দেওয়া যায়, তাই ও নিজের পছন্দমতো ভিডিও গেম গিফট করেছে ঈশানকে। গতকাল থেকেই রুনা চেষ্টা করছেন ঈশানের মন জয় করার, কিন্তু ঈশান উনাকে এড়িয়ে চলছে। জন্মদিনের পার্টিতে রোদও এসেছে। রুহি রোদকে দেখে অনেক খুশি। সারাক্ষণ ও রোদের আশেপাশেই ঘুরঘুর করছিল। সবাই মিলে গল্প করছে, তখনই রুনা কারো সাথে ফোনে কথা বলা শেষ করে আসে। রুনা, কিছু দরকারি কাজ বেরিয়ে গেছে, তাই আগামীকাল আমাদের চলে যেতে হবে। রুনার কথা শুনে আরশি উঠে ঈশানের কাছে চলে যায়, তারপর ওর হাত ধরে বলে, আরশি, আমি যাব না, ভাইয়ার সাথে থাকব। রুনা, তোমাকে আমি জিজ্ঞেস করিনি যে যাবে কি যাবে না। ইটস মাই অর্ডার। কড়া গলায়। রুনার কথায় আরশি জড়সড় হয়ে দাঁড়ায়, মুখটা গোমরা হয়ে যায় ওর। আরশির মন খারাপ দেখে নৌশিন রুনাকে বলে, নৌশিন, আরশি না হয় কিছু দিন থাকুক এখানে। ওর তো স্কুলও বন্ধ, তাই পড়ারও ক্ষতি হবে না। রুনা, না, প্রয়োজন নেই, আমি আমার মেয়েকে অচেনা মানুষদের মধ্যে রেখে যেতে পারবো না। রুনার কথা শুনে কেউ আর কিছু বলল না। আরশি ঈশানের হাত টেনে ওকে বলল, আরশি ভাইয়া, আমি থাকবো এখানে। আরশির মায়াভরা চোখে তাকিয়ে ঈশান না করতে পারল না। ঈশান, আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখব। ও কিছু দিন এখানেই থাক। ঈশানের কথা শুনে রুনা কিছু একটা ভাবলেন, তারপর বললেন, রুনা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ও এখানেই থাকুক। আমি পরে এসে ওকে নিয়ে যাব। আরশি ইস খুশি হয়ে, আমি এখানেই থাকব, ভাইয়ার সাথে কোথাও যাব না। রুনা, আমি পারিনি, হয়তো আরশিই পারবে ঈশানকে আমাদের সাথে নিয়ে যেতে। মনে মনে। পরের দিনই রুনা চলে যান। প্রায় 1 মাস হয়ে গেছে আরশি এখানে আছে ঈশানের সাথে। সবার সাথে অনেক ভালো করে মিশে গেছে ও, সবচেয়ে বেশি পালকের সাথে। পালকের সাথে ওর রুম শেয়ার করছে আরশি, তাই ওদের বন্ডিংটা একটু বেশি স্ট্রং হয়েছে। নৌশিন আর বাকি সবাই অনেক খেয়াল রাখছে আরশির। মাঝে মধ্যে মনে হয় আরশি হয়তো ওর বাবা মার কথা ভুলেই গেছে। দুপুরের খাবার সময় নৌশিন আরশিকে জিজ্ঞেস করে ওর পছন্দ মতো সব রান্না করেছে। ডাইনিং টেবিলে সব খাবার সাজিয়ে পালক আর আরশিকে ডাকেন উনি। ডাক শুনে দুজনই নিচে এসে টেবিলে বসে। পালক এসেই খাবারের উপরের ঢাকনা সরিয়ে সব দেখতে শুরু করে। পালক, ওয়াও, আজকে এত মজার খাবার। কথাটা বলে শেষ না করতেই কানে জোরে টান অনুভব করে ও। পালক, আমার কান। চেঁচিয়ে। নৌশিন, কতবার বলেছি এভাবে খাবার এঁটো হয়ে যায়। পালক, আরে আমি খাইনি, শুধু দেখছিলাম কি রান্না করেছ। নৌশিন, একদম মিথ্যা বলবে না, আমি ভালো করেই জানি তুমি কি করছিলে। পালক, আরে সত্যি কথা, তোমার রান্না করা চিংড়ির কসম। এবার তো কানটা ছাড়ো। নৌশিন পালকের কান ছেড়ে দিতেই ও নিজের কান ডলতে ডলতে বসে পড়ে। আরশি হেসে কুটি কুটি উনাদের কাণ্ড দেখে। পালক, তুমি সব সময় আমার কান ধরে টানো।
যদি ভুলে আমার কানটা ছিঁড়ে যায় তখন আমাকে কে বিয়ে করবে? রেগে নৌসিন, তোর মতো এক কান ছাড়া ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিব, সমস্যা নেই। পালক, তুমি সত্যিই কি আমার আম্মু? আহত কণ্ঠে নৌসিন, না, তোকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িয়ে এনেছি, এবার খুশি? পালক, আমি আব্বুকে বলে দিব। দেখো, মুখ ফুলিয়ে, তুমি আমার উপর অত্যাচার করো, শিশু নির্যাতন বলে একে বিচার দিব আমি আব্বুর কাছে। এরই মধ্যে ঈশান চলে আসে। ও এসে বসে পালক আর নৌসিনের ঝগড়া এনজয় করতে শুরু করে আরশির সাথে। নৌসিন আর একটা কথা বললে খাবার দিব না, তখন গিয়ে নিজের আব্বুকে বলো রান্না করে দিতে। পালক, এই নাহাব্বুর রান্না যে বাজে, আমি তো না খেয়ে শুটকি হয়ে যাব। আম্মুকে আর রাগানো যাবে না। মনে মনে, আচ্ছা ঠিক আছে, এখন খাবারের সময়, তাই চুপ হয়ে গেলাম। খাবারের সময় কথা বলা ঠিক না। নৌসিন এবার এসেছে সোজা রাস্তায়। পালক আর কিছু বলল না। এই মুহূর্তে চুপ থাকাতেই ওর মঙ্গল। আরশি এখনো হাসছে, আর ঈশানও মুখ চেপে হাসছে। পালক ভ্রু কুঁচকে আরশিকে বলে, পালক, তোমার আম্মুও কি তোমাকে এভাবে বকে? পালকের কথা শুনে আরশির হাসি মাখা মুখ ফ্যাকাশে হয়ে যায়। মাথা নাড়িয়ে না বলে টো। পালক, তোমার আম্মু কত ভালো, তোমাকে বকে না, তাহলে মুখ মলিন করলে কেন? আরশি, আম্মুর একটা স্কেল আছে, মিস্টেক করলে ওটা দিয়ে পানিশ করে। কিন্তু তোমার আম্মু কিউট করে বকা দেয়, আমার অনেক ভালো লাগে উনার বকা। সুইট সুইট। আরশির কথায় সবার মুখের প্রতিক্রিয়া বদলে যায়। এত কিউট একটা পিচ্চিকে কেউ মেরে কিভাবে পানিশ করতে পারে? আরশিকে দেখে তো মনেই হয় না ও তেমন কোনো ভুল করবে যার জন্য মার খেতে হবে। পালক কি দজ্জাল মহিলা! মনে মনে। ঈশানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ও রেগে গেছে। নৌসিন পরিস্থিতি ঠিক করতে সবার প্লেটে খাবার দিতে দিতে বলে, নৌসিন, কথা বন্ধ। খাবার খেয়ে বলো কেমন হয়েছে। এটা আমি ইউটিউব দেখে রান্না করেছি। স্পেশাল রেসিপি টেস্ট করে দেখো তো। পালক আর আরশি সব ভুলে খাবারে মনোযোগ দেয়, কিন্তু ঈশান মনস্থির করতে পারছে না। ঈশান ভাবছে যদি কোনোভাবে আরশিকে সবসময় এখানে ওর সাথে রাখা যেত। কিন্তু এটা সম্ভব না, ও জানে। সবাই বিকেলে ঘুরতে বের হয়। ওরা সবাই রোদের বাসায় যাচ্ছে। রোদ গ্রুপ স্টাডির জন্য পালক ঈশান আর পূর্ণকে ওদের বাসায় আসতে বলেছে। আরশি একা থাকবে, তাই ওকেও সাথে নিয়ে যায় ওরা। অনেক বড় বাড়ি রোদদের। দোতলা হলেও বাড়ির চারপাশ ঘিরে বাগান। পেছনের দিকে বিভিন্ন দেশি বিদেশি ফলের বাগান আর সামনের দিকে ফুলের বাগান। রোদের জন্য আলাদাভাবে ওর নানু ফুটবল খেলার জন্য জায়গা বরাদ্দ করে দিয়েছেন। অন্য সবার থেকে ভিন্ন লাইফস্টাইল রোদের, যে কেউ দেখলেই বলবে নিজের বাড়ির শাহজাদা ও। রোদের বাসায় ঢুকছে আর ঘুরে ঘুরে চারপাশ দেখছে পালক। ওর এরকম পরিবেশ অনেক পছন্দ। যদিও ওদের বাসায় ছোট্ট একটা বাগান করেছে, কিন্তু এই বাগানের সাথে ওটার তুলনা কোনো মতেই হয় না। পালক, এই বাগানটা যদি আমার হতো। পূর্ণট, তুই চাইলে এ পুরো বাড়িটা তোর হতে পারে। পালক, কিভাবে? পূর্ণ একদম সিম্পল, রোদকে বিয়ে করে। মজা করে বলল। পালক, আইডিয়াটা খারাপ না। পূর্ণ, তোদের দুজনকে একদম পারফেক্ট মানাবে। পূর্ণর কথাগুলো শুনে ঈশান চোখ গরম করে তাকায় ওর দিকে, সাথে সাথে হোঁচকিয়ে যায় পূর্ণ। পূর্ণ, আমি তো মজা করছিলাম। জোর করে হাসার চেষ্টা করে। ঈশান ফালতু কথাবার্তা। রেগে বিড়বিড় করে। বাসায় ঢুকতেই রোদের আম্মুকে দেখতে পায় ওরা। রায়না, তোমরা রোদের বন্ধু তাই না? তুমি ঈশান, তুমি পূর্ণ, তুমি পালক, আর তুমি ঈশানের কিউট সিস্টার আরশি, রাইট? পালক, আপনি বুঝলেন কিভাবে? অবাক হয়
পূর্ণট আমাদের ফেসে কি নাম লিখা আছে? কনফিউজড হয়ে, রায়না নাম লিখা নেই, তবে দেখেই বুঝে গেছি। পালক, কিন্তু কিভাবে? রায়নাট, তোমরা আসার সময় যে কথাগুলো বলছিলে তা আমি ভুলে শুনে ফেলেছি। হেসে, কথাগুলো শুনেই আন্দাজ করেছি কার নাম কোনোটা। রোদ বলেছিল পূর্ণ সারাদিন বকবক করে একদম তোমার মতো, পূর্ণকে দেখিয়ে, আর ঈশান কম কথা বলে আর পূর্ণকে চোখ গরম দেখিয়ে চুপ করিয়ে দেয়, একদম তোমার মতো। ঈশান হেসে দেয়, আর আরশি সবচেয়ে ছোট এবং কিউট, তাই ওকে চিনতে ভুল হয়নি। সর্বশেষ হচ্ছে পালক। রোদ বলেছিল তোমাকে দেখলেই আমি বুঝে যাব যে এটাই পালক, আসলেই তোমাকে দেখেই বুঝে গেছি। পালক কেন? কিভাবে? আমি পচা দেখতে নাকি? রায়না, না, তুমি অনেক সুন্দর তো, তাই দেখেই বুঝে গেছি এটাই পালক। পালক হেসে দেয় রায়নার কথায়। রায়না পালকের চুলগুলো নাড়াচাড়া দিয়ে বলে, রায়না, রোদ ওর স্টাডি রুমে আছে, রহিমা তোমাদের নিয়ে যাবে। সার্ভেন্টকে ডেকে, আমি তোমাদের জন্য স্নেক্স পাঠাচ্ছি। পালক, থ্যাংক ইউ আন্টি। সবাই রহিমার পেছনে যায়। রায়না হাসছেন আর নিজে নিজেই বলছেন, রায়না, আসলেই পূর্ণর আইডিয়াটা খারাপ না। রোদ বসে বল দিয়ে খেলছিল। দেয়ালে বল ছুঁড়ে মেরে সেটাকে আবার ক্যাচ নেয়। ওরা রুমে আসতেই বল ফেলে উঠে দাঁড়ায় রোদ। রোদ, আমি কখন থেকে অপেক্ষা করছিলাম তোমাদের। ঈশান, একটু দেরি হয়ে গেছে। রোদ, সমস্যা নেই। রোদ সাধারণত সবসময় একাই থাকে, তাই বাসায় ওর বন্ধুরা আসলে ও অনেক খুশি হয়। সন্ধ্যায় ওরা সন্ধ্যা পর্যন্ত পড়ে, তারপর রায়না খাবার দিয়ে যায়। সবাই গল্প করছে এখন বসে বসে। রোদের রুমের দেয়ালে সমুদ্রের বড় একটা ছবি, সেটা দেখে পালক বলে, পালক, ওটা কোনো জায়গা? রোদ, কক্সবাজার। গত বছর যখন আমরা পিকনিকে গিয়েছিলাম তখন তুলেছি। আমার অনেক প্রিয় জায়গা এটা, এজন্য রুমে ফ্রেম করে রেখেছি। পালক, অনেক সুন্দর। আমিও যদি যেতে পারতাম। মন খারাপ করে। ঈশান, এক্সামের পর আমরাও যাব। পূর্ণ, এক্সামের পর কেন? এখন কেন না? রোদ, হ্যাঁ, আমরা চাইলে কালকেও যেতে পারি। আরশি, সত্যি? আমিও যাব। আমি ইন্টারনেটে দেখেছি কক্সবাজার অনেক সুন্দর জায়গা। ঈশান, সম্ভব না। বড়রা রাজি হবে না আমাদের একা যেতে দিতে। পূর্ণ, আমরা তাদের বলবো না যে আমরা একা যাব। রোদ, হ্যাঁ, তোমরা বলতে পারো আমার আঙ্কেল সাথে যাবে। ঈশান, কেউ বিশ্বাস করবে না। পালক, আমরা বললে বিশ্বাস করবে না, কিন্তু তুমি বললে বিশ্বাস করবে। কারণ তুমি গুড বয়। শয়তানি হাসি দিয়ে, ঈশান, ই যা গুড বয়। ঈশান হোঁচকিয়ে যায় পালকের কথায়। ঈশান, আমি মিথ্যা কথা বলি না আর বলবো না। পালক, উফ ঈশান ভাইয়া, এটা মিথ্যা কথা না। এটা সত্য মিথ্যার রিমিক্স। তোমার কিছু বলতে হবে না, তুমি শুধু মাথা নাড়াবে, যা বলার আমি বলবো। ঈশান, এটা ঠিক না। পালক, এটাই ঠিক। ঈশান, তাছাড়া আমরা যাব কিভাবে? বাসের জন্য তো প্রি টিকেট বুক করতে হয়, তাই কালকে সম্ভব না যাওয়া। রোদ, আমরা বাস দিয়ে যাব না। পূর্ণ, তাহলে কি দিয়ে যাব? রোদ, জিপ। আমার আঙ্কেলের জিপ আছে, ওটা দিয়ে। পালক, ওয়াও, এখন তো যেতেই হবে। সবাই ঈশানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওকে দিয়ে কাজটা করিয়েই ছাড়বে। বেচারা ঈশান যেন চারদিক দিয়ে ফেসেছে। রান্নাঘরে কাজ করছেন নৌসিন, আর ওনার পিছু পিছু ঘুরছে পালক ঘুরতে যাওয়ার অনুমতির জন্য। নৌসিন, কোনোভাবেই সম্ভব না। সামনে পরীক্ষা আর তুমি কক্সবাজার যেতে চাচ্ছ, তাও একা। অসম্ভব। পালক, একা কোথায়? রোদ, পূর্ণ, আরশি, ঈশান ভাইয়া, আর সাথে রোদের আঙ্কেলও তো যাবে, তাই না ঈশান ভাইয়া? ঈশানকে চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বলতে বলল। পালকের কথা শুনে নৌসিন ঈশানের দিকে তাকান, তখনই ঈশান কোনো উপায় না পেয়ে মাথা নাড়িয়ে
হ্যাঁ, বলল। নৌসিন, তাও আমি অনুমতি দিব না। তোমার পড়া এমনিতেই কচ্ছপের মতো এগোয়। ঘুরতে গিয়ে আরও পিছিয়ে যাবে তুমি। ঈশানের জন্য আমার চিন্তা নেই, কারণ ও ট্যালেন্টেড, কিন্তু তুমি? তোমার যাওয়া লাগবে না, ওরা যাক। পালক কে? সবাই যাবে আর আমি বাসায় বসে আলু ছিলব? নৌসিন, সমস্যা নেই, ছিলতে পারো, এই নাও আলু। আলু হাতে ধরিয়ে দিয়ে পালক কোনো উপায় না পেয়ে ঈশানের কাছে চলে যায়, তারপর ওর কানের কাছে ফিসফিসিয়ে বলে, পালক, ঈশান ভাইয়া যদি আম্মু আমাকে যেতে না দেয় তাহলে আমি কিন্তু এবার সত্যি সত্যি ছাদ থেকে লাফ দিব বলে দিলাম। পালকের কথা শুনে সেদিনের ঘটনা মনে পড়ে যায় ঈশানের। পালকের বিশ্বাস নেই, যদি সত্যিই আবার ওমন পাগলামি করে তাহলে কি হবে। বাধ্য হয়ে ঈশান নৌসিনের কাছে গিয়ে বলতে শুরু করে, ঈশান আন্টি, আমি গ্যারেন্টি নিচ্ছি পালকের ওর পড়ার ক্ষতি হবে না। ফিরে এসে দুজন মিলে সব কভার করে নিব। আর আমি তো আছি ওখানে ওর খেয়াল রাখার জন্য। ঈশানের কথা শুনে নৌসিন কিছুক্ষণ গভীরভাবে ভাবলেন, তারপর পালকের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, নৌসিন, ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে যাওয়ার অনুমতি দিচ্ছি। নৌসিনের কথা শুনে পালক খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। পালক, থ্যাংক ইউ আম্মু, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। পরের দিন ব্যাগ গুছিয়ে সবকিছু রেডি করে নিয়েছে পালক আর আরশি। এখান থেকে 12টার দিকে রওনা দিবে ওরা। পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা যদি জ্যাম না থাকে। সেখানে হোটেল রুম বুক করে রেখেছে রোদ। ওরা গিয়ে সোজা হোটেলে উঠবে। 2 দিনের ট্রিপের প্রস্তুতি নিয়েছে ওরা। পালক তার আরশি রেডি হয়ে উপরে চলে যায় ঈশানকে দেখতে। সবে মাত্র রেডি হচ্ছে ঈশান। আরশি, ঈশান ভাইয়া এখনো রেডি হওনি? মেয়েদের থেকে বেশি সময় দেখি তোমার লাগে। ঈশান, আরও আমি মাত্র গোসল করে আসলাম। তোমাদের মতো না, সকাল থেকেই সাজগোজ শুরু করে দিয়েছি। পালক, আমরা একদমই সাজগোজ করিনি। ঈশান, আচ্ছা। ঈশান এসে পালকের গালে আঙুল লাগিয়ে সেটা পালককে দেখায়। ঈশান, এগুলো কি? আমার তো মেকআপ নামক পদার্থ মনে হচ্ছে। পালক, এত দূর যাব, একটু মেকআপ ও কি করব না নাকি? পালক নাক ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে। ঈশান হেসে নিজের চুল ঠিক করতে শুরু করে। পালক ঈশানের দিকে আর চোখে তাকায়, ওর মাথায় শয়তানি কিছু ঘুরপাক খাচ্ছে। পালক আরশির সাথে সাথে ঘেঁষে ওর কানের কাছে মুখ নিয়ে বলে, পালক, আরশি তোমাকে একটা সিক্রেট বলবো, শুনবে? আরশি, কি সিক্রেট? উৎফুল্ল হয়ে পালক, তুমি জানো ঈশান ভাইয়া রেড কালার আন্ডারওয়্যার পরেছে। আরশি, তুমি জানো কিভাবে? পালক, এটাই তো সিক্রেট। আরশি ঈশানের দিকে ভালো করে তাকায়। উপর থেকে নিচ অবধি ভালো করে পর্যবেক্ষণ করে ও ঈশানকে, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। তাহলে পালক বুঝল কিভাবে যে ঈশান কি কালার আন্ডারওয়্যার পরেছে। আরশি আর না ভেবে সোজা ঈশানকেই জিজ্ঞেস করে বসে, আরশি, ঈশান ভাইয়া? ঈশান, হ্যাঁ বলো। আরশি, তুমি কি রেড কালার আন্ডারওয়্যার পরেছ? হঠাৎ আরশির এমন কথায় চোখ বড় বড় হয়ে যায়। ঈশানের হোঁচকিয়ে তাকায় ও আরশির দিকে। আর এইদিকে পালকত মুখ চেপে নিজের হাসি কন্ট্রোল করতে ব্যস্ত। ঈশান ভালো করে নিজেকে দেখে নেয়, কিন্তু কিছুই তো বোঝা যাচ্ছে না। তাহলে আরশি বুঝল কিভাবে? ঈশানকে চুপ থাকতে দেখে আরশি আবার বলে, আরশি, বলো না ঈশান ভাইয়া, তুমি রেড কালার আন্ডারওয়্যার পরেছ? ঈশান, হঠাৎ এমন প্রশ্ন কেন আরু? আরশি, পালক বলেছে। আঙুল দিয়ে দেখিয়ে ঈশান চোখ ছোট ছোট করে পালকের দিকে তাকায়। পালক হাসতে হাসতে উঠে দাঁড়ায়। অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে বলে, পালক, পালক, আমি তো সত্যিই বলেছি। তুমিই বলো, তুমি রেড আন্ডারওয়্যার পরেছ না? ঈশানের মুখ লাল হয়ে গেছে লজ্জায়। মনে হচ্ছে ওর বোনের সামনেই ওর ইজ্জত নিলাম করে ফেলছে পালক। ঈশান, তুমি জানলে কিভাবে?
আরশি তার মানে পালক সত্য বলেছে। হেসে ঈশান ভাইয়া রেড কালার আন্ডারওয়্যার পরেছে। জোরে জোরে ঈশান আরশির মুখ চেপে ধরে, তারপর বলে, ঈশান এসব কথা জোরে জোরে বলে না আরও। অসহায় ভাবে আরশি ঈশানের হাত মুখ থেকে সরিয়ে বলতে শুরু করে, আরশি কিন্তু পালকের কাছে সিক্রেট আছে জানার। পালক, হ্যাঁ সিক্রেট আছে তো। সিক্রেট হচ্ছে ঈশান ভাইয়া সবসময় স্পেশাল দিনে রেড আন্ডারওয়্যার পরে। ঈশানকে বলেছে তোমাকে? পালক কেউ বলেনি, আমি নিজের চোখে দেখেছি। নিজের সুন্দর দুটো আইস দিয়ে চোখ মিটমিট করে। আরশি ওদের দুজনের ঝগড়ার মাঝে ফেসে গেছে। ওদের কথার কিছুই ওর মাথায় ঢুকছে না। ঈশান কখন দেখলে আর কিভাবে? অবাক হয়ে পালক বলবো না বলেই দৌড়। ঈশান, পালক দাঁড়াও, বলে যাও আমাকে। পালককে আর পায়কে সোজা নিচে ওর রুমে চলে গেছে ও। ঈশান আরশিকে কি বলবে বুঝতে পারছে না। ঈশান আরও হঠাৎ বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ আসে। আরশি, ওরা এসে গেছে। আরশি কোনো কথা না শুনে দৌড়ে নেমে যায় নিচে। ঈশান, বেঁচে গেছি। হাফ ছেড়ে, কিন্তু পালক বুঝল কিভাবে? কনফিউজড হয়ে জিপ নিয়ে এসেছে রোদ, ওর সাথেই পূর্ণ। ড্রাইভিং সিটে রোদ আর ওর পাশে পূর্ণ বসেছে। পালক, ঈশান আর আরশি সবাইকে বিদায় দিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। ব্যাগ রেখে ওরাও বসে পড়ে। ঈশান মাঝে বসেছে আর দুই পাশে পালক আর আরশি। রোদ, সবাই রেডি? পালক, ইস। রোদ জিপ স্টার্ট দেয়। পালক বারবার ঈশানকে আর চোখে দেখছে আর মিটমিট করে হাসছে। ঈশান বিষয়টা খেয়াল করেও কিছু বলছে না। বলা যায় না, যদি সবার সামনে পালক কিছু বলে ফেলে তাহলে এখানেই ওর মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। পূর্ণ, রোদ, কার কাছ থেকে শিখেছিস তুই ড্রাইভিং? রোদ, আঙ্কেল শিখিয়েছেন। পূর্ণ, আমিও শিখব এক্সামের পর। ঈশান, লাইসেন্স তো আছে তাই না? রোদ, না। কি? সবাই একসাথে বলে ওঠে। সবার চিৎকারে কিছুটা চমকে যায় রোদ। রোদ, কিন্তু ভয়ের কিছু নেই, আমি অনেক ভালো ড্রাইভিং জানি। ঈশান, যদি পুলিশে ধরে? পূর্ণ, যদি অ্যাক্সিডেন্ট হয়? পালক, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আরশি, আমি তো এখনো ছোট বাবু। রোদ, আরে সবাই শান্ত হও, এমন কিছুই হবে না। ঈশান, কিন্তু তুমি আগে বলনি কেন তোমার লাইসেন্স নেই? রোদ, মনে ছিল না। বাট ট্রাস্ট মি, কোনো সমস্যা হবে না। সবাই চুপ করে যায়। এখন কারো কিছু করার নেই, তাই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করে লাভ নেই, জার্নি তো শুরু হয়েই গেছে। প্রায় অনেকক্ষণ সবাই চুপচাপ বসে আছে শোকাহতর মতো। তাই সবাই গম্ভীরতা দূর করতে পালকই আগে কথা বলা শুরু করে। পালক, কি সুন্দর রাস্তা, কি সুন্দর পরিবেশ, তার উপর এত দূরের জার্নি। এটা দেখে একটা গান মনে পড়ে গেল। আরশি, কি গান? ঈশান, এখন না প্লিজ। মনে মনে পালক, এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হুট করেই পূর্ণ বলে উঠে, কেমন আর হতো, তোর বেসুরা স্বরের গান শুনে আমাদের কানগুলো শহীদ হতো আর কি। পালক, কি বললি, আমার কণ্ঠ বেসুরা? পূর্ণ, সরি, সত্য কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। শুরু হয়ে যায় দুজনের বিশ্বযুদ্ধ ৩। সন্ধ্যার মধ্যে সবাই পৌঁছে যায় হোটেলে। ক্লান্ত হয়ে পড়েছে ওরা, সবচেয়ে বেশি রোদ, কারণ সারা রাস্তা বেচারা ড্রাইভ করে এসেছে। রোদ, অবশেষে পৌঁছে গেছি। সবাই নেমে যায় জিপ থেকে, ব্যাগ নামিয়ে নেয় ওরা। পূর্ণ, আরশি দাও তোমার ব্যাগ, আমি নেই। পূর্ণ আরশির ব্যাগ নিয়ে নেয়, তারপর দুজন সামনে এগিয়ে যায়। ঈশান কিছু না বলেই পালকের ব্যাগ নিয়ে নেয়, পালকও মুচকি হেসে ওর পিছু চলে যায়। পেছনে রয়ে যায় রোদ। সবাই চলে গেল, কিন্তু ও এত কষ্ট করে এত দূর ড্রাইভ করল, তবুও কেউ ওর কষ্ট বুঝল না বেচারা। কি আর করার।
নিজের ব্যাগ নিজেই কাঁধে ঝুলিয়ে নেয় ও। সবাই ভিতরে চলে যায়। দুটো রুম বুক করা, একটা পালক আর আরশির জন্য, আরেকটা রোদ ঈশান পূর্ণর জন্য। চাবি নিয়ে সবাই নিজেদের রুমে চলে যায়। সবাই অনেক ক্লান্ত, কারো মধ্যে এনার্জি নেই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার। ঈশান, রোদ আর পূর্ণ ওদের রুমে চলে আসে। কিন্তু রুমে একটাই বাথরুম। তিনজনই রুমে ঢুকে একে অপরের দিকে তাকায়। কে আগে ঢুকবে সেটা কিভাবে সিদ্ধান্ত করবে ওরা ভেবে পাচ্ছে না। ঈশান কে আগে যাবে, কনফিউজড হয়ে। রোদ, অবশ্যই আমি। এত দূর ড্রাইভ করেছি, এতটুকু সুবিধা তো আমাকে দিতেই পারিস তোরা। পূর্ণ বললেই হলো, আমার অনেক বেশি এমার্জেন্সি, তাই আমি আগে যাব। তিনজনই তর্ক শুরু করেছে কে আগে যাবে, কিন্তু ওরা কিছুতেই সিদ্ধান্তে নামতে পারছে না। অবশ্যই বাথরুম, একটা মানুষ, তিনজন, যুদ্ধ তো হওয়ারই ছিল। ঝগড়ার মধ্যেই পূর্ণ সুযোগ বুঝে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঈশান আর রোদ বেকুবের মতো হা হয়ে গেছে। রোদ, এটা কি হলো? ঈশান, সুযোগের সৎ ব্যবহার করা কেউ ওর থেকে শিখুক। এইদিকে ওখানে ওরা তিনজন বাথরুমের জন্য ঝগড়া করতে ব্যস্ত, আর এখানে পালক আর আরশি আরামে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। রাত 8টায় ফ্রেশ হয়ে সবাই নিচে হোটেলে খাবার খেতে এসেছে। খাবার খেয়ে বিচে ঘুরতে যাবে ওরা। পূর্ণর মুখ পুরো বাংলার পাঁচ হয়ে আছে, কারণ ঈশান আর রোদ মিলে ওকে অনেক ভালো করে ধুয়েছে। আরশি খেয়াল করল পূর্ণর এক গাল ফুলে আছে, তাই ও সোজা পূর্ণকে প্রশ্ন করল, আরশি, পূর্ণর গালে কি হয়েছে? আরশির কথায় পালক পূর্ণর দিকে তাকায়। আসলেই গাল ফুলে আছে। পূর্ণ একবার ঈশানের দিকে আরেকবার রোদের দিকে তাকায়, তারপর নাক ফুলিয়ে বলে, পূর্ণ, দুটো গন্ডার হামলা করেছে আমার উপর, তাই গাল ফুলে গেছে। পূর্ণর কথা শুনে পালক হাসে। ও ভালোই বুঝেছে পূর্ণ কোনো গন্ডারদের কথা বলছে। ঈশান আর রোদ দুজনই চোখ গরম করে তাকায় পূর্ণর দিকে, কিন্তু পূর্ণ খেতে ব্যস্ত। আরশি, গন্ডার তো জঙ্গলে থাকে, তাহলে তোমার রুমে আসলো কিভাবে? পূর্ণ, ওগুলো মানুষ রূপী গন্ডার ছিল। আরও আরশি, ওগুলো দেখতে কেমন ছিল? মানুষের মতো। আমিও দেখব। পূর্ণ, অবশ্যই দেখতে পারো। আমার দুপাশেই গন্ডার দুটো বসে আছে, মন ভরে দেখে নাও। আরশি, তোমার দুপাশে তো ঈশান ভাইয়া আর রোদ বসে আছে। তুমি ওদের গন্ডার বলছ? পূর্ণ, আর কারা হতে পারে? এরাই তো মানুষ রূপী গন্ডার ফ্রম আফ্রিকা। আরশি, তোমরা পূর্ণকে মেরেছ কেন? রেগে ঈশান, আরও আমরা ওকে মারিনি, এটা ওর কর্মের ফল, তাই না পূর্ণ? রোদ, হ্যাঁ, আমরা কেন ওকে মারতে যাব, ও তো আমাদের বেস্ট ফ্রেন্ড। পূর্ণর কাঁধে হাত রেখে আরশি, তাহলে ওর গাল ফুলল কিভাবে? ঈশান, নুয়ে বললাম, কর্মের ফল। রোদ, ঈশান বলতে চাচ্ছে ফল মানে আপেল খেতে গিয়ে দাঁতে ব্যথা পেয়েছে, তাই গাল ফুলে গেছে। পালক এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল, কিন্তু রোদের কথা শুনে ও বলল, পালক, আপেলটা হয়তো বিষাক্ত ছিল, তাই না পূর্ণ? পূর্ণ, হুম, ডেঞ্জারাস, বিষাক্ত। আরশি, ফলে ডার্টি ময়লা থাকে, তাই ফল ধুয়ে খেতে হয়। ঈশান, আরু, তুমি চিন্তা করো না, পরের বার ধুয়ে একদম চকচক করে ফল দিব ওকে খেতে। পালক, স্যাভলনে চুবাতে ভুলো না। রোদ, একদম। সবাই মিলে বেচারা পূর্ণকে পচাচ্ছে, আরও কিছুই করতে পারছে না। খাওয়া শেষ করে সবাই বিচে চলে আসে। দূর থেকেই এখন বিচ দেখবে ওরা, কারণ রাতে যাওয়া সেফ হবে না। ঠান্ডা পড়ছে, তাই সমুদ্র পুরো কুয়াশা দিয়ে ঢেকে গেছে। অনেকে জায়গায় জায়গায় বনফায়ার জ্বালিয়েছে। রাত হলেও মানুষের অভাব নেই। ওরা সবাই একটা খালি বেঞ্চে বসে পড়ে। এখানে রাতের আকাশ পুরো পরিষ্কার। তারায় তারায় ভর্তি পুরো আকাশ, আর বৃত্তাকার একটা বিশাল চাঁদ। সামনেই একটা লোক ভুট্টা বিক্রি করছে।
আরশি লোকটাকে দেখে বলে, আরশি ভাইয়া আমি মাইয়ে খাব। পালক এটা আবার কি? কনফিউজড হয়ে। ঈশান ভুট্টা। পূর্ণ কিন্তু আমি তো ভুট্টাকে কর্ণ পড়েছিলাম। কনফিউজড হয়ে ভুট্টা নিজের নাম বদলে নিল কবে? রোদ তুই বসে বসে ভাবতে থাক, আমি গিয়ে নিয়ে আসি। রোদ যেতে নিলেই পূর্ণ উঠে দাঁড়ায়, তারপর বলে, পূর্ণ আমিও আসছি। রোদ আর পূর্ণ ভুট্টা আনতে চলে গেল। ঈশান খেয়াল করল আরশি আর পালক কেউই হাতে গ্লাভস পরেনি, তাই আরও বেশি ঠান্ডা লাগছে ওদের। ঈশান নিজের হাতের গ্লাভস খুলে আরশিকে পরিয়ে দেয় যেন ওর ঠান্ডা না লাগে। কিন্তু গ্লাভস তো এক জোড়াই, এখন পালককে কি দিবে ও? কিছু কিছু ভেবে পালকের পাশে বসে পড়ে তারপর ওর হাত দুটো নিজের হাতে নিয়ে আলতো করে ঘষে দিতে শুরু করে যেন পালকের ঠান্ডা না লাগে। পালক থ্যাংক ইউ ঈশান ভাইয়া। হেসে রোদ আর পূর্ণ ভুট্টা নিয়ে চলে আসে। সবার হাতে গরম গরম ভুট্টা দিয়ে দেয় ওরা। অনেকক্ষণ ঘোরাঘুরি করে ওরা, তারপর হোটেলে ফিরে আসে। সকালে অন্য জায়গাগুলোতে ঘুরতে যাবে ওরা। ঘুমোতে গিয়ে এখন আবার ঝামেলায় পড়েছে ওরা। কে কোনো সাইডে ঘুমাবে সেটা নিয়ে টেনশন। ঈশান ডান সাইড আমার, গিয়ে শুয়ে পড়ল। রোদ বাম সাইড আমার, গিয়ে শুয়ে পড়ল। দুজন গিয়ে সুন্দর করে জায়গা দখল করে নিল, কিন্তু বেচারা পূর্ণ এখনো দাঁড়িয়ে আছে। পূর্ণ আমি কোথায় ঘুমাবো? ঈশান রোদ দুজনই চুপ করে চোখ বন্ধ করে আছে। পূর্ণর মাথায় একটা বুদ্ধি আসে, আরও ঝাঁপ দিয়ে মাঝখানে ঢুকে যায়। হঠাৎ এমন করায় ঈশান আর রোদ দুজনেই পড়ে যেতে নেয়, কিন্তু নিজেদের সামলে নেয় ওরা। পূর্ণ গুড নাইট। শয়তানি হেসে ঈশান আর রোদ নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে চুপচাপ সাইড হয়ে শুয়ে রইল। রাত 1টা। এক পা রোদের উপর আরেক পা ঈশানের উপর দিয়ে আরামসে ঘুমাচ্ছে পূর্ণ। রোদেরও হেলদুল নেই, ঘুমে মগ্ন ও। কিন্তু ঈশানের ঘুম আসছে না। যেখানে প্রতিদিন 11টায় ও ঘুমিয়ে পড়ত, সেখানে আজ 1টা বেজে গেছে, অথচ ঘুমাতে পারছে না ও। কখনো কারো সাথে বেড শেয়ার করেনি ঈশান, কিন্তু আজ 3জন ঠেলাঠেলি করে ঘুমাচ্ছে এক বিছানায়, তাই কিছুতেই ঘুমাতে পারছে ও। তার উপর পূর্ণর অত্যাচার। পূর্ণর পা নিজের উপর থেকে সরিয়ে উঠে বসে ঈশান। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে আসে ওঠ। ও পালকদের রুমের এক্সট্রা চাবি নিয়ে রেখেছিল এমার্জেন্সির জন্য, সেটা দিয়েই রুমে প্রবেশ করে ঈশান। পালক আর আরশি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ঈশান ওদের গায়ে ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়, তারপর আরশির পাশে গিয়ে আধশোয়া হয়ে বসে পড়ে। বসে বসে কখন ঘুমিয়ে পড়ে ঈশান বুঝতেই পারে না। ভোরে চোখে আলো পড়তেই ঘুম ভেঙে যায় ওর। একই অবস্থায় শুয়েছিল ও, যার ফলে ঘাড় ব্যথা হয়ে গেছে ঈশানের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 5টা। উঠে দাঁড়িয়ে ঘাড় নাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় ও। পালক আর আরশি গভীর ঘুমে। ঈশান ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে দেখে রোদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে পূর্ণ। ওদের দেখে হাসি পাচ্ছে ঈশানের, কিন্তু নিজের অবস্থা ভেবে এখন নিজেকে অসহায় মনে হচ্ছে ওর। এমনিতেই ঠান্ডা, তার উপর একটু ভালো করে ঘুমাতেও পারেনি, আবার ঘাড়ও ব্যথা করছে। ঈশানের ইচ্ছে করছে দুটোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে নিজে গিয়ে বিছানা দখল করতে, কিন্তু এটা সম্ভব না। মনে মনে দুটোকে ইচ্ছেমতো গালি দিয়ে নিজের জ্যাকেটটা নিয়ে বাইরে বেরিয়ে যায় ও হাঁটতে। ভোরের উঠন্ত সূর্যের দিকে তাকিয়ে আছে ঈশান। এর আগে অনেকবার উঠন্ত সূর্য দেখেছে ও, তবে এতটা সুন্দর কোনোটাই ছিল না। মনে হচ্ছে যেন সমুদ্রের গভীর থেকে সূর্যটা বেরিয়ে আসছে। সূর্যের লাল আভা নীল সমুদ্রকেও লালচে করে দিচ্ছে। দুহাত জ্যাকেটের পকেটে গুজে সমুদ্রের ঠান্ডা পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে ও। ঠান্ডায় কান আর নাক লাল হয়ে গেছে, তবুও ভালো লাগছে ওর কাছে। ঈশান এখানে একা না, অনেক মানুষ আছে ওর আশেপাশে।
নানা ধরনের মানুষ ওর পাশে, কেউ তাদের পরিবারের সাথে তো কেউ তাদের ভালোবাসার মানুষদের সাথে। কিন্তু এতগুলো মানুষদের ভিড়ে এক বৃদ্ধ জুটির উপর ওর চোখ আটকে যায়। একজন বৃদ্ধ লোক তার স্ত্রীর হাত ধরে সমুদ্রের কিনারে হাঁটছে। বৃদ্ধ লোকটি একটা গোলাপ এনেও তার স্ত্রীর চুলে আটকে দিল। কতটা ভালোবাসা আছে এখনো এদের মাঝে। সম্পর্ক হলে এমনই হওয়া উচিত, জীবনের শুরু থেকে শেষ অবধি ভালোবাসার মানুষটির হাত ধরে প্রতিটি মুহূর্ত অনুভব করা। ঈশানের কাছে এই মুহূর্তটা সেরা মনে হচ্ছে। অনেকক্ষণ সমুদ্র পাড়ে হেঁটে হোটেলে পৌঁছে যায় ও। সকাল ৯টায় সবাই মিলে নাস্তা করছে। রোদ আর পূর্ণর ভালোই ঘুম হয়েছে, কিন্তু ঈশানের চোখ দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ টর্চার হয়েছে ওর উপর। পালক: ঈশান ভাইয়া, তোমার চোখ লাল হয়ে আছে মানে তুমি সারারাত ঘুমাওনি তাই না? আরশি: কেন ঘুমাওনি? ঈশান: কই না তো, ঘুমিয়েছি। পালক: তাহলে চোখ লাল কেন? ঈশান: কম ঘুমিয়েছি। তুমি তো জানোই অচেনা কোথাও আমার ঘুম আসে না। পূর্ণ: ঘুম আসেনি তো এক কাজ করতি, বসে বসে মশাগুলো মারতি। রাতে অনেক জ্বালিয়েছে আমাদের। যেহেতু ঘুমাস নেই এইটা করলেও পারতি। ঈশান: মশা কি হাতির ও সাধ্য নেই তোদের ঘুমে ব্যাঘাত ঘটানোর? কুম্ভকরণের সেকেন্ড ভার্সন। আরশি: এই কুম্ভকরণ কি ঈশান ভাইয়া? পালক: কুম্ভকরণ না, কুম্ভকরণ। এটা একটা বিশাল মনস্টার যেটা বছরের পর বছর ঘুমিয়ে পার করে দিত। আরশি: তাহলে কি পূর্ণ মনস্টার? পূর্ণ: আমাকে কোনো দিক দিয়ে কুম্ভকরণ লাগে? আমার মতো হ্যান্ডসাম আর কিউট একটা ছেলেকে ওটার সাথে তুলনা করতে লজ্জা করে না তোদের? ঈশান: না করে না, কারণ সত্য বলতে লজ্জা পাওয়া উচিত নয়। পূর্ণ: তোরা আসলেই অনেক খারাপ। নাক ফুলিয়ে ঘুরে বসে ও। রোদ: গাইজ, কালকে আমাদের ফিরে যেতে হবে, তাই বেশি কোথাও ঘোরা হবে না। পালক: সমস্যা নেই, সমুদ্র দেখতে পেরেছি এটাই অনেক। পূর্ণ: তাছাড়া এক্সামের পর তো আবার আসবই। রোদ: তুই না রেগে আছিস? পূর্ণ: তাই বলে কি কথা বলবো না? আবার মুখ ঘুরিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুরতে বের হয়। অনেক ছবি তুলে ওরা। সারি বেঁধে অনেকগুলো দোকান, সেখানে যায় ওরা সবাই। দোকানগুলোতে ঝিনুকের খেলনা, গয়না, ক্যাপ, শীতের সুন্দর সুন্দর মাফলার, জামা, জুতো আরও অনেক কিছু বিক্রি করছে। পালক আর আরশি ঝিনুকের অনেকগুলো ক্লিপ, পুতুল আর ব্রেসলেট কিনল। পূর্ণ সানগ্লাস আর হ্যাট কিনেছে। কিন্তু কথা হচ্ছে, শীতের মধ্যে সানগ্লাস আজ হ্যাট পরে কে? অবশ্যই ও মানুষটাও আনকমন, তাই ওর চয়েজও আনকমনই হবে। যাই হোক, রুহির জন্যেও অনেক কিছু নিয়েছে ও। ঈশান আর রোদ ঘুরতে ঘুরতে একটা দোকানে এসে দাঁড়ায়। দোকানটায় অনেক সুন্দর সুন্দর ঝিনুকের জুয়েলারি। রোদ ওখান থেকে দুটো ব্রেসলেট নেয়। ঈশান অনেক খুঁজে একটা লকেট নিল। এইদিকে আরশি একটা ক্লিপ পছন্দ করেছে, কিন্তু ও সেটা নাগাল পাচ্ছে না নেওয়ার জন্য। পূর্ণ বিষয়টা খেয়াল করে আরশির পাশে এসে দাঁড়ালো, তারপর ওটা নিয়ে দিল ওকে। পূর্ণ: এই নাও। পালক: পূর্ণটা আমাকে ওটা নিয়ে দে না, নাগাল পাচ্ছি না। পূর্ণ: পারবো না, নিজে নিয়ে নে। সার্ভেন্ট পেয়েছে আমাকে। পালক: শয়তান একটা। রেগে: তোর মতো সার্ভেন্ট তো বিনা টাকাতেও রাখব না আমি। পূর্ণ: রিয়েলি? আমার মতো সার্ভেন্টের বেতন তোদের বাড়ি বিক্রি করেও দিতে পারবি না, সেটা বল। পালক: অবশেষে স্বীকার করলি তুই সার্ভেন্ট। আরশি আর পালক হাসতে শুরু করে। পূর্ণ যেন নিজের কথাতেই ফেঁসে গেল। রেগে অন্যদিকে চলে গেল ও তখনই রোদ আসে। রোদ: পালক দেখো, এটা তোমার জন্য। ব্রেসলেট দিয়ে। পালক: অনেক সুন্দর এটা, থ্যাংক ইউ। সারাদিন অনেক ঘোরাঘুরি করে ওরা, তারপর রাত ৮টার পর হোটেলে চলে আসে। ১০টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমোতে চলে আসে ওরা। রুমে এসেই ফ্লোরে বিছানা করে ঈশান।
রোদ আর পূর্ণ অনেকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি ও। বিছানা করা শেষ করে ঈশান বলতে শুরু করে, ঈশান, আমি তোদের সাথে এক বিছানায় ঘুমাবো না। পূর্ণ, ও এজন্য নিজের জন্য নিচে বিছানা করেছিস? সমস্যা নেই, আরামসে ঘুমা তুই একা একা। ঈশান, এটা আমার জন্য না। রোদ, তাহলে কার জন্য? ঈশান, 1 মিনিট। 3টা কাগজের টুকরো ভাঁজ করে নিয়ে আসে ঈশান। পূর্ণ, এগুলো কি? এই কাগজগুলোতে 3 জনের নামই লিখা আছে। তাই যার নাম আসবে সে নিচে ঘুমাবে, বাকি 2 জন উপরে ঘুমাবে। রোদ, আইডিয়াটা খারাপ না, কিন্তু আমার নিচে ঘুমিয়ে অভ্যাস নেই। ঈশান, আগে দেখি কার নাম আসে, তারপর ব্যবস্থা করা যাবে। পূর্ণ, আমি করব, আমার হাতে দে। পূর্ণ কাগজের ভাঁজগুলো হাতে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বেঁধে ফেলল। রোদং, আমি তুলব। কথাটা বলেই রোদ একটা পিস তুলল আর খুলে নামটা পড়ল। পূর্ণ, কার নাম এসেছে? নিশ্চয়ই ঈশান অথবা তোর, তাই না? রোদ, পূর্ণ, হেসে। নিজের নাম দেখেই মুখটা চুপসে গেল ওর। ঈশান আর রোদ চুপচাপ উপরে গিয়ে শুয়ে লাইট অফ করে দিল। পূর্ণ শোকাহত মুখ নিয়ে কোনো উপায় না পেয়ে নিচেই শুয়ে রইল। পূর্ণ, সবসময় আমার সাথেই এমন কেন হয়? মনে মনে। সকালে নিজের উপর ভারী কিছু একটা অনুভব করে ঘুম ভেঙে যায় ঈশানের। মনে হচ্ছে ওর উপর কোনো বস্তা রাখা। মিটমিট করে চোখ খুলতেই দেখে এটা কোনো বস্তা না, আস্ত মানুষ রূপী ডাইনাসর উর্ফে পূর্ণ। নিচে ঘুমাতে দিয়েও লাভ হলো না, সেই উপরেই চলে এসেছে ও। 2 জনের 2 দিকের চাপে যেন বার্গারের মাঝের চিকেন টিক্কা হয়ে যাচ্ছে ও। অনেক কষ্টে হাত বের করে এক ধাক্কা দিয়ে পূর্ণকে সরিয়ে নেমে যায় ঈশান। এবার যেন নিঃশ্বাস নিতে পারছে ও। এতক্ষণ যেন ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। পূর্ণ ধাক্কা খেয়ে সোজা নিচে পড়ে। হঠাৎ পড়ে যাওয়ায় চমকে উঠে বসে ও। পূর্ণ, কি হলো? আমি কোথা থেকে পড়লাম? চমকে। ঈশান, মাউন্ট এভারেস্ট থেকে। পূর্ণর উপর কম্বল ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে যায় ঈশান। পূর্ণ, কিন্তু এখানে এভারেস্ট আসবে কোথা থেকে? যাক, আমার কি? কোনো কিছু ভেবে মাথা নষ্ট না করে কম্বলটা গায়ে জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়ে ও। টু বি কন্টিনিউড।